আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ভারতের এখন একটা নতুন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানে গন্ডগোল চলছে। আপনারা জানেন যে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর POJK, যেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে, কেউ পাক অধিকৃত কাশ্মীর বলে। মোটের কথা হচ্ছে যে পাকিস্তানের দখলে থাকা যে কাশ্মীর অঞ্চল, সেই কাশ্মীর অঞ্চল পাকিস্তানের একটা বড় মাথা ব্যথার কারণ। বালুচিস্তান বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা হয়েছে। তারই মধ্যে পাকিস্তান এই গোটা পর্ব থেকে রেহাই পাওয়ার জন্য এখন ভারতের দিকে নজর দিয়েছে। ভারতের দিকে পাকিস্তান একটা কুদৃষ্টি দিয়েছে। কি হয়েছে? ভারতের সীমান্ত বরাবর 250 খানা কামান তাক করে রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। যে কোনো সময় তারা গোলা দাগতে পারে এমন একটা ভাবখানা রয়েছে তাদের। ব্যাপক সমরসজ্জা পাকিস্তান সীমান্ত বরাবর তারা তৈরি করে রেখেছে। তারা চাইছে ভারতের সঙ্গে যে কোনো একটা বড় ধরনের ঝামেলা পাকাতে। এটা পাকিস্তানের একটা পুরনো স্ট্র্যাটেজি। চীন, পাকিস্তান, বিভিন্ন দেশ যখন তাদের আন্তরিক কলহের মধ্যে পড়ে যায়, তখন তারা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঝামেলা পাকিয়ে একটা রাষ্ট্রবাদের সুরসুরি দেওয়ার চেষ্টা করে। আপনারা এর আগেও দেখেছেন, পাকিস্তান যখন বিপদে পড়েছে ভারতের মধ্যে তারা দুষ্কৃতী পাঠিয়ে দিয়েছে, ভারতের মধ্যে তারা জঙ্গি পাঠিয়ে দিয়েছে, ভারতে বড় ধরনের গোলমাল করেছে। ভারত পাল্টা রিটালিয়েট করেছে, তারা আবার হামলা করেছে। অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন, উরি দেখেছেন, বালাকোট দেখেছেন। পরপর ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়েছে। এখন যেহেতু পাকিস্তানের মধ্যে গণ্ডগোল হচ্ছে, পাকিস্তান মনে করছে ভারতের স্ট্র্যাটেজি তারা নেবে। এবার পাকিস্তানের যে কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর POJK, সেখানে তো ভারতের কোনো সেনাবাহিনী গিয়ে গণ্ডগোল পাকাচ্ছে না। তাদের নিজেদের জনগণ তাদের থেকে মুক্তি চাইছে। এখানে ভারত করবে কি? এবার ভারত এই গোটা বিষয়ের মধ্যে ভারতের কোনো অঙ্গুলি হেলন আছে কিনা, ভারতের কোনো নাক, কান, মাথা, চুল, আঙুল এগুলো আছে কিনা আমরা জানি না। সেটা ভারতের সেনাবাহিনী বুঝবে, ভারতের প্রশাসন বুঝবে, ভারতের বিদেশমন্ত্রী বুঝবেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বুঝবেন, এটা তাদের ব্যাপার। কিন্তু মোটের উপর যেটা আসল ইস্যু, সেটা তো পাকিস্তানি মানুষজন, পাকিস্তানি প্রশাসনের, পাঞ্জাবি প্রশাসনের উপরে ক্ষুব্ধ হয়ে রয়েছে। পাকিস্তানের একটা প্রান্ত পাঞ্জাব গোটা পাকিস্তানকে দখল করে রেখেছে। তারা পাঞ্জাবি মানসিকতার লোক, উর্দু মানসিকতার লোক, বিভিন্ন অঞ্চলে তারা স্বৈর শাসন চালাচ্ছে। তারা প্রথমে পাকিস্তানকে বলল তোমরা একটু আজাদ থাকবে। পাকিস্তানের নামকাওয়াস্তে ওই কাশ্মীর অঞ্চলে POJK-তে অধিকৃত কাশ্মীরে, পাক অধিকৃত কাশ্মীরে নামকাওয়াস্তে একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর আন্ডারে ওই কার্যত কি বলবো, যে আমাদের প্রাদেশিক মুখ্যমন্ত্রী যেরকম হন, ঠিক প্রাদেশিক মুখ্যমন্ত্রীর মতন তার ক্ষমতা রয়েছে। তার কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমমর্যাদার ক্ষমতা নেই। নামেই প্রধানমন্ত্রী, আসলে তিনি একজন মুখ্যমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো রাষ্ট্রদূত যখন দেখা করেন, রাষ্ট্রের কোনো বিভিন্ন বিদেশের কোনো রাষ্ট্রনেতা দেখা করেন, তখন কি পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করেন? দেখা করেন না। তারা শুধুমাত্র একটা প্রাদেশিক মুখ্যমন্ত্রীর মতন ক্ষমতা তার রয়েছে, শুধু নামকাওয়াস্তে তিনি প্রধানমন্ত্রী। এবং পাকিস্তানের জনগণের উপরে, পাকিস্তানের ওই কাশ্মীরি জনগণের উপরে ব্যাপক অত্যাচার চালায় সেখানকার বাহিনী। সেখানকার জল থেকে তারা বিদ্যুৎ তৈরি করে, কিন্তু সেটা কাশ্মীরে তারা খরচ করে না, সেটা তারা খরচ করে মূল ভূখণ্ডে, পাঞ্জাবে খরচ করে, অন্যান্য সিন্ধে খরচ করে, নানান জায়গায় খরচ করে। পাকিস্তানের ওই যে কাশ্মীর রয়েছে, সেখান থেকে মিনারেলস তারা এক্সট্র্যাক্ট করে, সেখান থেকে সেখানকার সমস্ত কিছু তারা লুট করে নিয়ে চলে যায় পাঞ্জাব প্রান্তে। সেখানকার জনগণ দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। এমনিতেই পাহাড়ি জায়গায় একটু সমস্যা হয়, সেটাকে আলাদাভাবে একটু বিশেষ নজরে দেখতে হয়। কিন্তু তারা শুধুমাত্র কাশ্মীরকে উপনিবেশ মনে করে রেখেছে, তারা দখল করে রেখেছে, এবং কাশ্মীরের একটা অঞ্চল তারা চীনকে বহু আগে গিফট করে রেখেছে। ফলে পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এখন সেই ক্ষোভটাকে তারা কি করতে চায়? তারা দেখাতে চায় যে ভারতের উপরে হামলা করে আমরা একটা বীরত্বের কাজ করব। 250 খানা কামান তারা তাক করে রেখেছে। তারা ব্যাপকভাবে কি করেছে? তারা ব্যাপকভাবে সমরসজ্জা সীমান্ত বরাবর বাড়াচ্ছে। এটা ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ। ভারত কিন্তু সেখানে গোটা ইন্টেলিজেন্সটা পেয়ে গেছে। ভারত বুঝতে পেরেছে পাকিস্তানের উদ্দেশ্যটা কী রয়েছে। ভারতও কিন্তু সেটা তৈরি হচ্ছে। কিন্তু এটা আসলে কি ভারতকে যুদ্ধের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা? ভারতকে যুদ্ধের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করার পেছনে আসলে উদ্দেশ্যটা কি?
কেন পাকিস্তান মনে করছে ভারতকে একটা যুদ্ধের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার? আসলে সমস্যাটা কি, একটা নতুন রিপোর্ট সামনে এসেছে। আপনারা জানেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে ভারত 2596টা কনসাইনমেন্ট, মানে জাহাজে ভরে 2596টা কনসাইনমেন্ট পাঠিয়েছে ইসরায়েলকে। সেগুলো কি? যুদ্ধাস্ত্র। কি রয়েছে? কামিকাজে ড্রোন রয়েছে, অন্যান্য সার্ভেলান্স ড্রোন রয়েছে, বিভিন্ন ধরনের ড্রোন, 155 আর্টিলারি সেল, যুদ্ধের ব্যবহৃত যে বন্দুক হয় তার ব্যারেল, অটোমেটিক রাইফেল, তার ট্রিগার, বিভিন্ন ধরনের সামরিক যানবাহন, যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর, সেন্সর, যুদ্ধে বিভিন্ন অস্ত্রে ব্যবহার হয় সেরকম 81 মোটার লঞ্চার, বন্দুকের গুলি টুলি, বিভিন্ন রকমের যন্ত্রাংশ, বিভিন্ন রকমের সামরিক সমরসজ্জা ভারত ইসরায়েলকে পাঠিয়েছে। ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ, ইহুদি হচ্ছে এমন একটা জাতি, বা হিন্দু হচ্ছে এমন একটা জাতি, যে পাকিস্তান বা পাকিস্তানি মানসিকতা যারা বিশ্বাস করেন, তারা যে বইয়ে বিশ্বাস করেন সেই বইয়ে কিন্তু এদের উল্লেখ আছে শত্রু হিসেবে। ইহুদিদের পাকিস্তান তৈরির পিছনে যে মানসিকতা কাজ করেছে, যে বইটা তারা সকাল বিকাল পড়েন, 5 বার করে পড়েন, সেই বইয়ের মধ্যে তাদেরকে ইসরায়েলকে শত্রু হিসেবে লেখা আছে, এবং যারা মূর্তি পূজক তাদেরও শত্রু হিসেবে লেখা আছে। অর্থাৎ ইসরায়েলও তাদের শত্রু, ভারতের হিন্দুরাও তাদের শত্রু। এই কথাটা কিন্তু কেউ কাটতে পারবেন না, কোনো স্কলার। সকলেই সব কিছু জানেন, জানার পরেও তারা চুপ করে থাকেন, ওই মিথ্যে ভাইচারা এই গল্পটা তারা আওড়ান। কিন্তু পাকিস্তান, তাদের মানুষ, তাদের প্রশাসন এ বিষয়ে একেবারে ক্লিয়ার, তারা জানে তাদের কি করতে হবে। ভারতের বর্তমান যারা প্রশাসক আছেন, যারা ভারত চালান, তারাও সব কিছু জানেন, বোঝেন, তারাও জানেন কে তার শত্রু, কে তার বন্ধু। ইসরায়েল আমাদের দীর্ঘদিনের পুরনো বন্ধু। 71-এর যুদ্ধে পাশে মাত্র দুটো দেশ ছিল, এক ইসরায়েল আর এক হচ্ছে রাশিয়া। ইসরায়েল আমাদের নিঃশর্তভাবে সমর্থন করে গেছে। তো আজকে ইসরায়েলের যখন দুর্দিন এসেছে, তখন ভারত কি তাকে সাপোর্ট করবে না? অবশ্যই ভারত তাকে সাপোর্ট করবে। এবং যেহেতু ভারত ইসরায়েলকে সাপোর্ট করছে, আপনারা দেখুন হুতি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী, সেই হুতি বিদ্রোহী গোষ্ঠী ভারতের যে তেলের ট্যাঙ্কার রয়েছে, সেই তেলের ট্যাঙ্কারের উপরে হামলা চালাচ্ছে। তাদের ভারতের সঙ্গে শত্রুতার কারণ কি? ভারত তো এই যুদ্ধের কোনো অংশীদার নয়, কিন্তু যেহেতু ইসরায়েলকে ভারত সমরাস্ত্র সাপ্লাই করেছে, এটা তাদের জন্য একটা ভারতকে শত্রু মনে করার একটা বড় কারণ। মাঝে মধ্যে ইরানের তরফ থেকেও হামলা টাবলা হচ্ছিল, ইরানকে দাবানো গেছে যে ভাই বেশি বার বাড়লে আমরা যদি ময়দানে নামি তাহলে তোমাদের সমস্যা হবে। কিন্তু বিদ্রোহী গোষ্ঠী যারা হয়, এই জঙ্গি গোষ্ঠী, রেবেলিয়ান, এদের আবার ওই সব দেশ চালাবার তো কোনো দায়িত্ব তাদের কাঁধে নেই। এরা একটা স্বতন্ত্র বদমাইশ একটা গোষ্ঠী, পুরো একেবারে জঙ্গি মানসিকতার, এরা হচ্ছে মানসিকতায় বিশ্বাস করে এই হুতি গোষ্ঠী। এরা এখন কি করছে? এরা এখন ভারতের পিছনে লাগছে, বিভিন্ন ভারতের যারা ট্যাঙ্কারগুলো আছে সেগুলোকে টার্গেট করছে। অলরেডি লোহিত সাগর, রেড সিতে MSV ফয়েজে নূরে অলিয়া মঙ্গলবার এতে হামলা হয়েছে, এবং আপনারা জানেন যে এতে 13 জন ভারতীয় ছিলেন, মোট 14 জন নাবিক ছিলেন, যার মধ্যে 13 জন ভারতীয়। ইয়েমেনের হুতি গোষ্ঠী এই MSV ফয়েজে নূরে অলিয়া এই জাহাজের উপর আক্রমণ করেছে, এই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে, কিন্তু ভারতের 13 জন নাবিককে উদ্ধার করা গেছে। ভারতের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু এই পরিস্থিতিটা উদ্বেগজনক, অর্থাৎ ভারত কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রাখলো যে ভাই হুতি গোষ্ঠী, তোমরা যদি আমাদের পিছনে বেশি করে লাগো তাহলে কিন্তু আমাদেরও যুদ্ধে নামতে হবে, আমাদেরও ময়দানে নামতে হবে। ভারতের বাইরে বহু দেশে ভারতের কিন্তু ঘাঁটি রয়েছে, সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে, নৌসেনার ঘাঁটি রয়েছে। ভারত কি যেন হুতি বিদ্রোহী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী যেন একবারও এই চিন্তা না করে যে তাদের সঙ্গে ভারত লড়তে চায় না। ভারত কিন্তু প্রস্তুত যে কোনো যুদ্ধের ময়দানে নামতে। হুতি যদি বারবারন্ত করে তাহলে হুতির ভূত ঝাড়ার জন্য ভারতের কিন্তু নৌসেনা ঠিক ইয়েমেনে পৌঁছে যাবে। ভারত ঝামেলা চায় না, এটা ঠিক, কিন্তু ঝামেলা যদি মাথায় উঠে যায় তাহলে তোমাদের ঘাড় গর্দার অনেক কিছু টেপার জন্য ভারত কিন্তু প্রস্তুত হয়ে আছে। ভারত এমনি এমনি ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে না। আমাদের মানসিকতা একদম ক্লিয়ার, আমরা কাকে শত্রু মনে করি, কাকে বন্ধু মনে করি। যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে আমরা তারই বন্ধু, যে আমার সঙ্গে শত্রুতা করবে তারা আমাদের শত্রু। ভারত ইরানের থেকে বহুদিন তেল কিনেছে,
কিন্তু ইরান বদলায় আমাদের কি দিয়েছে? ইরান বদলায় আমাদের এই বিপদের সময়, যখন তেলের সংকট আছে, ইরান কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি, মাথায় রাখতে হবে। দিনের শেষে তারাও একটা মুসলিম রাষ্ট্র, এটা মাথায় রাখতে হবে। তার জন্য লাল সাগরে তারা কিন্তু ভারতকে ফ্রি হ্যান্ড দেয়নি। ভারতের তেল আসছে, ওই দিক থেকে আসছে, সমস্যা হচ্ছে, ভারতকে হয়তো কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু ফ্রি হ্যান্ড দেয়নি। ফলে আমাদের এদের সকলের সঙ্গে একটা রাজনৈতিক যোগাযোগ রাখতে হবে, রাষ্ট্রীয় যোগাযোগ রাখতে হবে, কিন্তু বন্ধু মনে করার এদের কোনো কারণ নেই। আপনারা জানেন যে শুধু ভারত নয়, এই বিষয়টা না এখন শুধুমাত্র ওই হিন্দু মুসলিম শিয়া সুন্নিতে বিষয়টা আটকে নেই, গোটা বিষয়টা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ব্যাপারে গিয়ে দাঁড়িয়েছে। সাউদি বন্দরে হুতি গোষ্ঠী হামলা চালাচ্ছে। শুধুমাত্র তাই নয়, সৌদি আরবের অনেকগুলো সেন্টারে, তেলের ডিপোতে তারা কিন্তু হুতি গোষ্ঠী হামলা চালাচ্ছে, এবং পাল্টা সৌদি আরবও কিন্তু জবাব দিচ্ছে। এবার ভারতের উপরে এটা প্রথম হামলা, ভারত একবার কিন্তু ক্ষমা করে দিল, এরপর হয়তো ভারত ক্ষমা করবে না। এবং আপনারা যদি ভাবেন যে ঠিক এই সময়ই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট কেন সামনে প্রকাশিত করা হলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা, এরা মানবাধিকারের কথা বলে আসলে কিন্তু পশ্চিমা দেশের ভেস্টেড ইন্টারেস্ট এরা প্রপাগ্যান্ডা ছড়ায়, ভেস্টেড ইন্টারেস্টকেই তারা প্রমোট করে। কিভাবে? ঠিক যেই সময়, এটা তো খুব একটা গোপন রিপোর্ট, এটা সত্যি না মিথ্যা সেটা তো ভারত সরকার এখনো ক্লিয়ার করেন। তবে আমরাও মনে করি এই রিপোর্ট হচ্ছে মিথ্যা নয়, এই রিপোর্টের মধ্যে বাস্তবতা অবশ্যই আছে। কিন্তু এই সময়ই কেন? এই সময়ে এটা রিপোর্টটা পেশ করে ভারতকে গাজায় যে এই যে ইসরায়েলের তরফ থেকে যে কর্মকাণ্ডগুলো চলছে সেটাকে ধ্বংসলীলা বলা হচ্ছে, ওখানকার মানুষের মানবাধিকারের উপরে হামলা, ওখানকার মানুষের উপরে হামলা, এটা যেসব বলা হচ্ছে, ভাই পরিষ্কার করে বলি, গাজায় সাধারণ মানুষ বাস করে না। এই গাজাতে যারা বাস করে প্রত্যেকে জঙ্গি মানসিকতার, এদেরকে সমূলে উৎপাটন যে করছে ইসরায়েলে, এতে ভারতের মানুষেরও সমর্থন রয়েছে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটাকে বলছে মানবাধিকার বিরোধী কাজকর্ম। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কখন কথা বলে, কখন চুপ করে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন এই গাজার এই দুষ্টু লোকেরা, এই সন্ত্রাসী বিদ্রোহী যেরামই এদেরকে অভিহিত করুন না কেন, এরা যেই মুহূর্তে আপনার ইসরায়েলের উপরে বিভিন্ন ধরনের মানবাধিকার বিরোধী কাজকর্ম করছিল, ইসরায়েলের মানুষগুলোকে খতম করছিল, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট সামনে আসেনি। আইসিস জঙ্গিরা যখন ইরাক, সিরিয়া বিভিন্ন জায়গা জুড়ে তাণ্ডব চালাচ্ছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট সামনে আসে না। যখন মোরক্কোর এই মানুষগুলো স্পেনের মধ্যে ঢুকে যাচ্ছে, স্পেনের দোকানে হামলা করছে, মানুষের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট আসে না। রিপোর্ট কখন আসে? যখন স্পেন এদেরকে তাড়ানোর চেষ্টা করছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে স্পেনকেও অভিযুক্ত করা হয়েছে, বলা হচ্ছে স্পেন এই মানুষগুলোকে কেন খেতে দিচ্ছে না। আজকে ফ্রান্স যখন এই অভিবাসীদের ঢুকিয়েছে, যারা ইন্ট্রুডার রয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশকারী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের যখন স্পেন ঢুকিয়েছে এর আগেও স্পেন ঢুকিয়েছে, ফ্রান্স ঢুকিয়েছে, জার্মানি ঢুকিয়েছে, যখন ইউরোপ জুড়ে এরা তাণ্ডব করেছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো কথা বলে না। যখন মোরক্কো হেরে গেলে ইউরোপের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলে, সেটা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো কথা বলবে না। লন্ডনে যখন এই জিহাদি মানসিকতার মানুষগুলো গ্রুমিং গ্যাং চালায়, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলে না। ফলে বুঝে নিতে হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্দেশ্য কী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চায় দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হোক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চায় প্রত্যেক দেশে দেশে অশান্তি হোক। এই অশান্তি থাকবে তখনই তো তারা মানবাধিকারের কথা বলবে, তখনই তো মানবাধিকারের নাম করে এরা বিভিন্ন এলাকায় ঢুকবে। বিভিন্ন জায়গায় এরা শান্তি বাহিনীর নাম করে একটা বিদেশি ফোর্স দেশে দেশে ঢুকিয়ে রেখেছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুরোপুরি ওয়েস্টার্ন ভেস্টেড ইন্টারেস্টে কাজ করে। আমাদের বলতে কোনো দ্বিধা নেই, বুঝতে কোনো বাকি নেই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট কেন এসেছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমেরিকা যে
ভারতের থেকে 4 গুণ বেশি, 10 গুণ বেশি, হয়তো আরও কয়েক গুণ বেশি ইসরায়েলকে অস্ত্র দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কি সেই রিপোর্ট সামনে কখনো এনেছে? ইসরায়েলকে শুধু তো ভারত সাপোর্ট দিচ্ছে না, বহু দেশ সাপোর্ট দিচ্ছে। তারা কতগুলি কনসাইনমেন্ট ইসরায়েলে পাঠিয়েছে সেটা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কেন বলছে শুধু ভারতের কথা? কারণ ভারত আজকে একটা গ্লোবাল লিডারে পরিণত হয়েছে, ভারত বিশ্বগুরুতে পরিণত হয়েছে। এখন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে যখন দান, একবারে সামনের সারিতে দাঁড়িয়ে থাকেন। তাকে সেইভাবে বিশ্বের দরবারে একটা বিশ্ব নেতা হিসেবে ভারতকে দেখা হয়। সেই কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যারা চালান, সেই পশ্চিমা দেশগুলির নেতার একটু অসুবিধে হয়। আজকে ভারত সারা পৃথিবীর বিভিন্ন দেশকে সামরিক সরঞ্জাম দিচ্ছে। সামরিক সরঞ্জাম খুব বেশি 2-3টে দেশই তৈরি করে। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, তারপর ফ্রান্স আছে, ইটালি আছে, স্পেন আছে, বিভিন্ন দেশ আছে অল্প অল্প করে তৈরি করে, কিন্তু মূলত বড় 2-3টে দেশ আছে। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চীন, তারপর সব ছোট ছোট দেশগুলো আছে। তো এই যে আমেরিকা, চীন, রাশিয়া, এদের যে সামরিক স্বার্থ, এখানে যে আঘাতটা দিতে পেরেছে ভারত, এখানে যে আঘাতটা লেগেছে, এর জন্যই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই ধরনের রিপোর্ট আসছে। কারণ ইউনাইটেড নেশনস কারা চালায় আমরা সকলেই জানি। ইউনাইটেড নেশনস কয়েকটা দেশ মিলে চালায়, সেখানে ভারতের ভিটো পাওয়ার নেই। ভারত ভিটো পাওয়ারের দাবিদার, কিন্তু দেওয়া হচ্ছে না। সেখানে কে কথা বলে? ভিটো পাওয়ার কার থাকে? রাশিয়ার থাকে, সেখানে আমেরিকার থাকে, সেখানে কয়েকটা দেশের আছে ভিটো পাওয়ার। তাই ভারত যেহেতু গ্লোবাল লিডার হয়ে যাচ্ছে, তাদের একটু চুলকোচ্ছে, তাদের একটু সমস্যা হচ্ছে। এর জন্য ভারতকে বিভিন্ন জায়গায় দিয়ে সমস্যায় ঘিরে রাখার চেষ্টা হচ্ছে। ভারতের মধ্যে আপনারা দেখবেন কখনো ককরোচ জনতা পার্টির আন্দোলন, কখনো E20 নামে আন্দোলন, কখনো কিষানের নামে আন্দোলন। পরিষ্কারভাবে বোঝা যায় একটা ফান্ডেড আন্দোলন। সারা ভারতবর্ষে কৃষক আছে। উত্তরপ্রদেশ সবথেকে বড় মানে রাজ্য যেখানে কৃষি হয়। আমাদের পশ্চিমবঙ্গে কৃষি হয়, বিহারে কৃষি হয়, সারা ভারতবর্ষে চাষ হয়। কিন্তু কিষাণ আন্দোলন শুধুমাত্র কৃষকের অসুবিধা হয় পাঞ্জাবে। বলে নাকি পাঞ্জাবে বড় বড় ফার্ম ওনার্সরা আছে, পাঞ্জাবের কৃষকরা নাকি বেশি ধনবান। আপনি বিহার উত্তরপ্রদেশে গিয়ে দেখুন, এক একজন জমিনদার, এক একজন কৃষক কত বড় বড় জমিদারে পরিণত হয়েছে, তাদের কত জমি রয়েছে সেই ধারণা আপনাদের নেই। কিন্তু বিহার উত্তরপ্রদেশের চাষিরা, অন্য জায়গাকার তামিলনাড়ুর চাষিরা, তেলেঙ্গানার চাষিরা, পশ্চিমবঙ্গের চাষিরা চাষবাস নিয়ে ব্যস্ত। তারা ভারত সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করায় ব্যস্ত না। আবার পাঞ্জাবের সঙ্গে আবার একটু খালিস্তান আন্দোলনের একটু যোগটোগ রয়েছে। সেসব আপনারা সব কিছু জানেন, বোঝেন। তো এই সমস্যাগুলো নতুন করে ক্রিয়েট করা হচ্ছে। সোনম ওয়াংচুক কোথায়, মানে তিনি কি কাজ করেন, কোথা থেকে তার ইনকাম হয়, আমরা ভারতীয়রা জানি না, বিদেশিরা বুঝে যায়, তারাই ওদেরকে ফান্ড করে। তো এই ফান্ডেড যে আন্দোলনগুলো চলছে, এগুলো কেন হচ্ছে, কী উদ্দেশ্যে হচ্ছে, আমরা সব কিছুই বুঝতে পারছি কম বেশি। ফলে ভারতের জন্য একটা আশঙ্কার কারণ তো থেকেই যাচ্ছে, ভারতের জন্য একটা সমস্যা, দুশ্চিন্তা, এটা তো থেকেই যাচ্ছে, আমরা সব বুঝতেই পারছি। কিন্তু যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, আমাদের খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই বলেই মনে করছি। তারপরে নরেন্দ্র মোদী না থাকলে, অন্য কোনো নেতা আসলে তখন যেটা হবে সেটা বুঝবো। আপাতত ভারত খুব সেফ হ্যান্ডে রয়েছে বলে আমরা মনে করছি। তবে দুশ্চিন্তা যেগুলো সামনে আসছে, সেগুলো একেবারেই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারকে চাপে ফেলার বিভিন্ন রকমের কৌশল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়াও তো পাকিস্তানের কষ্টের অন্যতম কারণ। আরও অনেকগুলি কারণ রয়েছে। আপনারা আর কি কি কারণ আছে পাকিস্তানের দুঃখে, সেগুলো যেটা মনে করছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।